রিকশায় পুরোটা পথ মিথিলা একটা শব্দ উচ্চারণ করলো না। ও আমার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে একদম কোনায় চেপে বসেছিল। ওর চোখ দুটো বাইরের রাস্তার দিকে আটকানো থাকলেও হাত দুটো কোলের ওপর শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল। ভেতরের অস্থিরতা ঢাকতে ও যতই চেষ্টা করুক না কেন হাতের এই কাঁপুনিটা আমার নজরে এড়ায়নি। ডিসি লেকের পারে পৌঁছাতে 3:45 বেজে গেল। বিকেলের দিকে লেকের পারে লোকজনের বেশ যাতায়াত থাকে। ছায়ে ছায়ে অনেকেই বসে গল্প করছিল। আমরা লেকের ভেতরের বড় গাছটার দিকে গিয়ে দাঁড়ালাম। মিথিলা চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করলো। ঠিক তখনই পাশ থেকে জিন্স আর টি শার্ট পরা একটা ছেলে এগিয়ে এলো। চুলগুলো একটু উস্কো খুস্কো, চোখে কড়া মেজাজ। ছেলেটা সোজা মিথিলার সামনে এসে দাঁড়ালো, তবে আমার দিকে নজর পড়তে 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ছেলেটার গলায় স্পষ্ট বিরক্তি। ও বলল, তুমি একে কাকে নিয়ে এসেছো মিথিলা? মিথিলা কোনো কথা বলার আগেই আমি এক পা এগিয়ে এলাম আর বললাম, আমি ওর স্বামী। ওর সাথে কার কি কথা সেটা জানার অধিকার আমার আছে। আপনি রাফাত, তাই তো? ছেলেটা প্রথমে একটু ঘাবড়ে গেল, পরক্ষণে নিজের ভাবটা সামলে নিয়ে একটা বেপরোয়া হাসি দিল আর বলল, বাহ, আপনি তো বেশ বড় মন দেখাচ্ছেন। বইয়ের পুরনো প্রেমিকের সাথে দেখা করতে চলে এসেছেন। মিথিলা, তুমি ওনাকে সব বলে দিয়েছো নাকি বলনি যে তোমার সাথে আমার কি কি ছিল? মিথিলার মুখটা এক মুহূর্তে একদম লাল হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল, রাফাত, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে কেন ডেকেছো? বলো, তুমি কি চাও? রাফাত বলল, আমি কি চাই তুমি ভালো করেই জানো। রাফাত ওর কাছে যাওয়ার চেষ্টা করতে আমি মাঝখানে গিয়ে দাঁড়ালাম। আমি শক্তভাবে বললাম, একদম কাছে ঘেসবেন না, যা বলার দূর থেকে বলুন। রাফাত আমার চোখের দিকে তাকিয়ে একটু পিছিয়ে গেল, তবে ওর কথার তেজ কমেনি। ও বলল, শুনুন আয়ান সাহেব, আপনার এই সতীসাধ্যী বউ বিয়ের আগে 3 বছর আমার সাথে প্রেম ছিল। ওর পরিবারের চাপে পড়েও আপনাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ওর সাথে আমার বহু ছবি আর অডিও রেকর্ড এখনো আমার কাছে আছে। আপনারা যদি শান্তিতে সংসার করতে চান আর মিথিলা যদি চায় ওই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের আত্মীয় স্বজনের কাছে না যায়, তবে আমাকে 3 লাখ টাকা দিতে হবে, নয়তো কাল সকালে আপনার বাবার ফোনে ছবিগুলো পৌঁছে যাবে। কথাগুলো শুনে আমার রক্ত মাথায় চড়ে গেল। মিথিলা যে এমন একটা নোংরা ব্ল্যাকমেইলের চক্রে পড়েছে তা আমি কল্পনাও করিনি। মিথিলার উপরও আমার এখন কেমন যেন ঘৃণা আর রাগ হচ্ছে। মিথিলা মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল, ওর চোখ দুটো গড়িয়ে পানি পড়ছিল, কিন্তু ও মুখ ফুটে কিছু বলতে পারছিল না। আমি এক পা এগিয়ে রাফাতের জামার কলারটা শক্ত করে চেপে ধরলাম। রাফাত এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। ও চোখ বড় বড় করে বলল, এই ছাড়ুন, মারামারি করবেন না বলছি। আমি রাফাতের একদম মুখোমুখি হয়ে ফিসফিস করে বললাম, শোন ছোট লোক, পুলিশের আইসিটি সেলে আমার কলেজের এক বন্ধু আছে। তুই যদি মিথিলার একটি ছবিও হাত দেস বা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করস, তবে পর্নোগ্রাফি অ্যাক্ট আর ব্ল্যাকমেইলের মামলায় এমন জেলে ঢুকাবো যে জিন্দেগিতে আর বের হতে পারবি না। মিথিলা কি করেছে না করেছে তা দেখার জন্য আমি আছি, কিন্তু তোর মতো একটা কুলাঙ্গারকে আমি ছাড়বো না। এখন এখান থেকে কাটবি নাকি তোকে গণধোলাই খাওয়াবো? আমার চোখের ভাব আর শক্ত ধরা দেখে রাফাত ভয় পেয়ে গেল। সে ধাক্কা দিয়ে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে একটু পিছিয়ে গেল আর বলল, ঠিক আছে, দেখে নেব কত ক্ষমতা আপনার। কথাটা বলেই সে এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে হেঁটে লেকের বাইরে চলে গেল। রাফাত চলে যাওয়ার পর পুরো জায়গাটা একদম নীরব হয়ে গেল। আমি মিথিলার দিকে তাকালাম, ও এখনো মাথা নিচু করে ফোপাচ্ছে। আমি স্বাভাবিক গলায় বললাম, চলো মিথিলা, বাড়ি ফিরি। মিথিলা মুখ তুলে আমার দিকে তাকালো, ওর চোখে অগাধ বিস্ময় আর দ্বিধা। ও বলল, আপনি ওকে মারলেন না কেন, বা আমাকে কিছু জিজ্ঞেস করলেন না? ও তো সত্যি কথাই বলছিল, আমার সাথে ওর সম্পর্ক ছিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সম্পর্ক থাকা আর একটা ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি হওয়া এক কথা নয়। ও একটা চরিত্রহীন ছেলে, আর তোমাকেও চরিত্রহীন বলবো কিনা এটা আমি জানি না, তবে তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, যার শাস্তি তুমি এখন পাচ্ছ। কিন্তু তাই বলে আমি তোমাকে কোনো বাটে পড়তে দেব না। চলো। বাসায় যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দরজায় পা রাখতে বুঝে গিয়েছিলাম ভেতরের অবস্থা খুব একটা ভালো নয়। বাবা ড্রয়িং রুমে সোফায় বসে আছেন, পাশে মা আর ঋতু দাঁড়িয়ে আছে। মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি এতক্ষণ ধরে বিষ উগড়েছেন। আমরা ঘরে ঢুকতেই মা গর্জে উঠলেন, কোথায় ছিলে তোমরা দুজন? দুপুর 12টা থেকে কোনো খোঁজ নেই। নতুন বউ প্রথম সপ্তাহে এভাবে হুটহাট উদা হয়ে যায় কোন ঘরের নিয়মে? আয়ান, তুই কি ওর গোলাম হয়ে গেছিস? বাবা চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন, গম্ভীর গলায় বললেন, শাশুড়ির সাথে একটু সাহায্য করা বা বাড়ির কোনো নিয়ম মানার বালাই নেই। আজকে না জানিয়ে বাইরে চলে গেল, এমন শিক্ষায় কি ওর পরিবার দিয়েছে? ঋতু পাশ থেকে বলে উঠল, বাবা, ভাইয়াকে তো এক প্রকার নাচাচ্ছে, ভাইয়া যেন ওর কেনা গোলাম। মিথিলা কোনো কথা না বলে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। ওর চোখ দুটো লাল, যে কোনো মুহূর্তে আবার কেঁদে ফেলবে। ও মুখ খুললে পরিস্থিতি আরো খারাপ হবে জেনে আমি নিজেই সামনে দাঁড়ালাম। আমি একটু কড়া গলায় বললাম, মা, তোমরা অযথা ওকে দোষ দিচ্ছ কেন? ও আমার সাথেই বাইরে গিয়েছিল। আমার ব্যাংকের কিছু জরুরি কাগজপত্রের কাজে ওকে একটু দরকার ছিল, তাই আমি ওকে সাথে করে নিয়ে বেরিয়েছিলাম। এতে ওর দোষ কি? মা একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন আর বললেন, তোর কাজের জন্য ও গেল? তুই এতদিন একা কাজ করতে পারতি, আজ বউকে নিয়ে যেতে হলো? তুই আমাদের কাছ থেকে সত্যিটা লুকা
লুকাচ্ছিস আয়ান? আমি সোজা বাবার দিকে তাকিয়ে বললাম, আমি কোনো কিছু লুকাচ্ছি না মা। তোমরা যদি মিথিলাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে না পারো তবে সেটা আমাকে বলো, কিন্তু কথায় কথায় ওকে অপমান করা, ওর পরিবার তুলে কথা বলা বন্ধ করো। ও এই বাড়ির বউ, আমার স্ত্রী, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমার মুখে এমন কথা শুনে বাবা আর মা দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। ঋতুও মুখ বন্ধ করে ফেললো। আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, ঘরে যাও মিথিলা। মিথিলা দ্রুত পায়ে আমাদের ঘরে ঢুকে গেল। আমি মায়ের বিষণ্ণ মুখ আর বাবার চিন্তিত চাহনি এড়িয়ে নিজের ঘরে গিয়ে ঢুকলাম এবং ভেজা শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলাম। রাতে খাওয়া দাওয়ার টেবিলে ভারী একটা নীরবতা বিরাজ করছিল। কেউ কারোর সাথে কোনো কথা বলল না। খাবার শেষ করে আমি রুমে এসে খাটে বসলাম। মিথিলা সোফার উপর বসেছিল। ও অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, যেভাবে ও আগে কখনো তাকায়নি। ওর সেই ঠান্ডা বরফ শীতল চাহনিতে আজ যেন খানিকটা অপরাধ বোধ আর আশ্চর্য এক পরিবর্তন দেখা যাচ্ছিল। মিথিলা খুব নিচু গলায় জিজ্ঞেস করলো, আপনি আপনার পরিবারের সাথে আমার জন্য মিথ্যা বললেন কেন? আমি ল্যাপটপটা বন্ধ করে ওর দিকে তাকালাম আর বললাম, আমি মিথ্যা বলিনি। আমি আমার সংসার বাঁচানোর চেষ্টা করেছি। তোমার অতীত নিয়ে আমার কোনো কৌতূহল নেই মিথিলা, কিন্তু বর্তমানটা যদি তুমি নোংরা করতে চাও তবে আমি বাধা দেবই। আমার পরিবার সহজ সরল মানুষ, ওদের কাছে এসব কাদা ছোড়াছুরি সহ্য হবে না। মিথিলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার খাটের পাশে এসে দাঁড়ালো। সে অপরাধীর মতো গলা নামিয়ে বলল, আমার ওসিডি সমস্যাটা সত্যি, কাউকে সহ্য করতে আমার সত্যি কষ্ট হয়, কিন্তু আজ আপনি রাফাতের সামনে আর আপনার পরিবারের সামনে যেভাবে আমাকে আগলে রাখলেন, আমার মনে হয় আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, অন্যায় শোধ করার সুযোগ মানুষ সবসময় পায় মিথিলা, শুধু সদ ইচ্ছা থাকতে হয়। মিথিলা আর কোনো কথা না বলে নিজের সোফায় গিয়ে শুয়ে পড়লো। তবে আজ সে আমার দিকে পিঠ দিয়ে শোয়নি, বরং সিলিং এর দিকে তাকিয়েছিল। হঠাৎ মিথিলার ফোনের মেসেজ টোনটা বাজলো। নীরব ঘরে শব্দটা বেশ জোরে শোনালো। মিথিলা ফোনটা তুলে স্ক্রিনের দিকে তাকালো আর সাথে সাথে ওর মুখ থেকে একটা চাপা আতঙ্কের শব্দ বের হয়ে এলো। আমি বিছানা ছেড়ে উঠে ওর পাশে গিয়ে দাঁড়ালাম আর বললাম, কি হয়েছে? মিথিলা কাঁপতে থাকা হাতে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। স্ক্রিনে রাফাতের নম্বর থেকে একটা মেসেজ এসেছে। মেসেজে লেখা, ভাবছো জামাইয়ের আড়ালে বেঁচে গেছো? এই ছবি আর অডিওটা তোমার শ্বশুরের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, আর 5 মিনিটের মধ্যে পুরো পরিবার জেনে যাবে তুমি কেমন মেয়ে। এবার সামলাও তোমার সংসার। গল্পের এই পর্বটি কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।